আচ্ছা, আমরা গতদিন যেটা দেখতেছিলাম ফুরিয়ে অ্যানালাইসিস ফুরিয়ে সিরিজ অ্যানালাইসিস কিভাবে করতে হয় দেখতেছিলাম। সো সূত্রগুলো আমি খুব শর্টকাটে একবার লিখে দিই। যদি আমার একটা সিগন্যাল এফ অফ টি থাকে যেটা কিনা পিরিয়ডিক, মানে এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ টি প্লাস টি, মানে প্রতি বড় হাতের টি সময় পর পর আমার সেম সিগন্যালটা রিপিট হচ্ছে, এরকম যদি একটা টাইম ডোমেইনের সিগন্যাল থাকে, এটাকে আমি ফুরিয়ার অ্যানালাইসিস করে অনেকগুলো সাইন এবং কজের যোগফল আকারে প্রকাশ করতে পারি। সো বেসিক্যালি এফ অফ টি সমান এই জিনিসটা লিখতে পারি, এফ অফ টি সমান এ নট প্লাস এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি এ এন কস এন ওমেগা টি প্লাস বি এন সাইন এন ওমেগা টি। এখানে ওমেগা হচ্ছে আমার এই সিগন্যালটার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ওকে, সো আমরা এখন, আমার মেইন প্রবলেম হচ্ছে এই, স্যার হ্যাঁ, স্যার ওই যে উপরের লাইনটা একটু বলুন। পরে, উপরের লাইনটা স্যার হচ্ছে এফ অফ টি প্লাস টি। হ্যাঁ। ওকে স্যার। সো বেসিক্যালি এটা বোঝাচ্ছে পিরিয়ডিক আর কি। সো একটা পিরিয়ডিক সিগনালে আপনি যদি ফর এক্সাম্পল এখান থেকে টি টাইম পরে যান, তাহলে এখানেও জিরো ছিল, টি টাইম পরেও জিরো হবে। এখান থেকে যদি টি টাইম পরে যান, তাহলে এইখানে যত ভ্যালু ছিল টি টাইম পরে গিয়ে সেই সেম ভ্যালুটা পাবেন না, এটাই বোঝাচ্ছে আর কি। মানে একটা পিরিয়ডিক সিগনালের যে কোনো একটা মোমেন্টের সাথে যদি আমি ওর পিরিয়ডটা যোগ করি, তাহলে সেম ভ্যালুটা আবার ফেরত পাবো। ঠিক আছে? তো এরকম কোনো একটা সিগন্যাল যদি পিরিয়ডিক হয়, তাহলে ওকে ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করা যায়। ঠিক আছে? এবং ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করলে, ভাঙলে জিনিসটা এরকম একটা ইনফিনিট সিরিজ হয়, যেখানে এ জিরো এন এবং বিএন এর মান আমি এখনো জানি না, এইগুলোর মান বের করার কিছু ফর্মুলা আছে। এ জিরো হচ্ছে জিরো থেকে টি এফ অফ টি ডিটি, মানে বেসিক্যালি অ্যাভারেজ। তো অ্যাভারেজ করতে হলে ওয়ান বাই টি দিয়ে ভাগ করতে হবে। দেন এ এন হচ্ছে আমার টু ওভার টি জিরো থেকে টি এফ অফ টি কজ এন ওমেগা টি, এটা দিয়ে গুণ দিতে হবে। যেহেতু এখানে এন তম কোএফিসিয়েন্টটা বাইর করতেছি, তাহলে এখানে এন ওমেগা টি দিয়ে গুণ দিতে হবে ডিটি। এই এন ওমেগা টি দিয়ে গুণ দিয়ে আমার ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। দেন তাহলে বিএন এর জন্য সিম্পল, যেহেতু এন বের করার জন্য আমি এটা দিয়ে গুণ দিছি, তাহলে বিএন বের করার জন্য এটা দিয়ে গুণ দিব। সো টু ওভার টি জিরো থেকে টি এফ অফ টি সাইন এন ওমেগা টি ডিটি। ঠিক আছে? সো এটাই হচ্ছে বেসিক্যালি ফুরিয়ার অ্যানালাইসিস, ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস। সো এই ফর্মুলাগুলাই আমরা ব্যবহার করব ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করার সময়। সো আমরা দেখছি কি একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের ইনপুটে যদি আমরা, সো এটা হচ্ছে বেসিক্যালি ইনপুট সিগন্যাল। সো এদিকে আমরা ভি ইন দেখতেছি, ভি ইন। সো আমাদেরকে বলে দেওয়া আছে ভি ইন ইকুয়ালস টু ভি নট, মানে ম্যাক্সিমাম পিক ভ্যালু কজ। সো আমার এই ইনপুটটার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ওমেগা ইন টি। সো এটা হচ্ছে আমার ইনপুট। সো আমরা জানি কজ দেখতে এরকম হয়, জাস্ট এখানে একটা পিক ভ্যালু ইন্টু কজ ওমেগা ইন টি। সো এটা দেখতে যে এরকম হয়, এটা আমাদের অলরেডি জানার কথা। তো এটা বেসিক্যালি এই যে পিক ভ্যালু দিয়ে শুরু হয়, তাহলে আমি যদি টাইম বরাবর পিছনে যাই, তাহলে এরকম কিছু দেখবো আর কি। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ইনপুট, আমার এসি ওয়েভ ফর্ম, এসি ট্রান্সফরমার থেকে যেটা আসতেছে সেটা আমার ফুল ওয়েভ রেকটিফায়ারের ইনপুটে এটা আসতেছে। দেন আমি আউটপুটে কি পাবো? আউটপুটে পাবো হচ্ছে খালি পজিটিভ সবগুলা সাইকেল। এই যে প্রথম সাইকেলটা অ্যাজ ইট ইজ, যেহেতু এটা পজিটিভ, সো এটা আমার আউটপুটে পজিটিভ থাকবে। কিন্তু এই নেগেটিভ সাইকেলটাও আউটপুটে গিয়ে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। সিমিলারলি এই পজিটিভ সাইকেলটা একই থাকবে, বাট আবার এই নেগেটিভ সাইকেলটাও পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে আমার আউটপুট। সো এটা হচ্ছে আউটপুট সিগন্যাল। বাট আউটপুট সিগন্যালটাকে এফ অফ টি আকারে খুব সহজে আসলে আমরা ভি ইনকে যেভাবে খুব সহজে টি এর ফাংশন হিসাবে লিখতে পারছি,
সেভাবে লেখা যায় না। সো এটা আমি বলছিলাম এটা এজন্য এটা টাইম ডোমেইনে প্রকাশ করার দরকারই নেই, আমি আপাতত এটা ধরি উদ্ভূত ফোমেকাটি। সো যেহেতু টাইম ডোমেইনে আমি ইজি এরকম কজ বা এরকম কোনো ইজি ফাংশন নাই এই জিনিসটাকে প্রকাশ করার জন্য। এই জিনিসটাকে প্রকাশ করার জন্য কি কজ বা এরকম কোনো ইজি ফাংশন আছে? নাই। সো দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে টেনশনই করতেছি না, আমি হচ্ছে ওকে ফুরিয়ার অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি। ঠিক আছে, সো আমি ফুরিয়ার অ্যানালাইসিস করব এইটার। ঠিক আছে, এদিকে টাইম দেখতেছি, এদিকে ভোল্টেজ দেখতেছি। আমরা জানি এইটুক ভোল্টেজ হচ্ছে ভি নট, এই যে পিক ভোল্টেজ। সো আউটপুটেও সেটা সেম থাকবে, এইটুক ভোল্টেজ হচ্ছে ভি নট। এখন আমাকে যদি এফ অফ টি বের করতে হয়, মানে এখানে আমার এফ অফ টি মানে আমার এফ হচ্ছে এই ফাংশনটা আর কি, এই যে আউটপুট ফাংশনটা, এটার যেহেতু আমি ফুরিয়ার অ্যানালাইসিস করতে যাচ্ছি, আমি দেখতে যাচ্ছি কোন সাইন এবং কোন কসগুলো যোগ করলে আমার এই সিগন্যালটা ফেরত আসে। লাইক এরকম অসংখ্য অসংখ্য সাইন, এটা একটা ফ্রিকোয়েন্সি সাইনের, এটা আরেকটা ফ্রিকোয়েন্সি হইতে পারে বা আরও ডেন্স হইতে পারে, এরকম 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 এরকম। আবার ধরেন এটা একটা কজ, আবার আরেকটু ডেন্স আরেকটু হাই ফ্রিকোয়েন্সির কজ থাকতে পারে, আরও হাই ফ্রিকোয়েন্সির কজ থাকতে পারে। এরকম কোন কোন ফ্রিকোয়েন্সির কজগুলা কিভাবে কিভাবে যোগ করলে আমি হচ্ছে এই সিগন্যালটা, এই সবগুলাকে যোগ করে আমি এই সিগন্যালটা পাইতে চাচ্ছি, তাই না? সো এটাই হচ্ছে বেসিক্যালি ফুরিয়ার অ্যানালাইসিস করা, যে একটা সিগন্যালের মধ্যে কি কি ফ্রিকোয়েন্সির সাইন এবং কস কম্পোনেন্ট আছে, কি কি ফ্রিকোয়েন্সির সাইনোসোডিয়াল কম্পোনেন্টগুলো আছে, সেটা বাইর করাই হচ্ছে ফুরিয়ার সিরিজের উদ্দেশ্য। মানে একটা সিগন্যালকে ওর ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে ডিভাইড করে ফেলা। সো এই জিনিসটা যদি এখন মেক সেন্স না করে, আনফরচুনেটলি আপনাকে গত ক্লাসটা ইন ডিটেল দেখতে হবে, কারণ ওইটা গত ক্লাসে খুব ইন ডিটেল আলোচনা করা হয়েছে। এখন এটা আবার রিপিট করাটা লাইক বাঞ্ছনীয় না আর কি। সো যদি কারো এটা বুঝতে কষ্ট হয় যে এখানে আসলে ফুরিয়ার অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কি করতেছি, তাহলে গত ক্লাসটা একটু দেখে নেবেন, তাও না বুঝলে কোয়েশ্চেন করতে পারেন। ঠিক আছে, এ পর্যন্ত কোনো কোয়েশ্চেন স্যার, আছে? হ্যাঁ। ম্যাথমেটিক্যাল ফর্মটা স্যার একটু বুঝাবেন? কোন ম্যাথমেটিক্যাল ফর্ম? স্যার, উপরে যেটা করছেন, ম্যাথমেটিক্যাল যেটা আরো উপরে। আরো উপরে এগুলা? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এখানে কোনটা? মানে শুরু থেকে আমি আসিনি তো, আমি মাঝে থেকে আসছিলাম, হুম, তো আসলে। আচ্ছা। সো এইখানে বেসিক্যালি আমি এফ অফ টিকে এরকম যে কোনো পিরিয়ডিক ফাংশনকে এরকম একটা সিরিজ দিয়ে প্রকাশ করতে পারি। মানে আমি যদি যথেষ্ট সংখ্যক এরকম কজ ওমেগা টি এবং সাইন ওমেগা টি যোগ করি, তাহলে যে কোনো পিরিয়ডিক ফাংশনকে আমি কি করতে পারবো, প্রকাশ করতে পারবো বা রিপ্রেজেন্ট করতে পারবো বা অ্যাপ্রক্সিমেট করতে পারবো। জি স্যার। ঠিক আছে, সো এখানে দেখেন আমাকে তাহলে হিসাব করতে হবে কি কি, আমাকে জাস্ট হিসাব করতে হবে এ এন, বি এন আর এ জিরো এর মান, তাই না? কারণ এগুলো তো জানাই আছে, আমি এন এর মান বসাবো, এন এর মান 1 বসাইলে এটা কজ ওমেগা টি হবে, এটা সাইন ওমেগা টি হবে। এন এর মান 2 বসাইলে এটা কজ 2 ওমেগা টি হবে, এটা সাইন 2 ওমেগা টি হবে, জি তাই স্যার। না? আর এটা এ ওয়ান হবে, এটা বি ওয়ান হবে, সিমিলারলি এ টু হবে, বি টু হবে। বাট আমার তার মানে শুধুমাত্র দরকার হচ্ছে এই কোএফিসিয়েন্টগুলোর ভ্যালুগুলো, মানে এ ওয়ান এর মান কত, এ টু এর মান কত, এ থ্রি এর মান কত, সিমিলারলি বি ওয়ান এর মান কত, বি টু এর মান কত, বি থ্রি এর মান কত, এই মানগুলো আমার দরকার, তাই না? ওকে। সো এই মানগুলা বের করার ফর্মুলা ফুরিয়ে আমাদেরকে দিয়েই দিছে, আমরা জাস্ট এটা ইউজ করব। এখন কি ক্লিয়ার হয়েছে? ওকে, জি স্যার। ওকে, সো এখন আমরা আসলে কার ফুরিয়ে অ্যানালাইসিস করব? প্রথম সিগন্যালটা হচ্ছে ইনপুট সিগন্যাল, এটা আমরা দেখতেই পাচ্ছি এটাতে শুধুমাত্র একটা কজ আছে। সো এটা কজ ওমেগা ইন টি আছে, সো এটার ফুরিয়ার অ্যানালাইসিস করলে এই কজ ওমেগা ইন টিটাই খালি ফেরত আসবে।
বাকি সবগুলা কম্পোনেন্ট কি হবে, জিরো হয়ে যাবে। সো এটার ফুরিয়ার অ্যানালাইসিস করে আমার কোনো লাভ নাই, আর এটা আমার দরকার নেই। আমার আউটপুটের ভিতর কি কি আসছে সেটা আমার দেখা দরকার। সো আউটপুটে অ্যাকচুয়ালি কি কি ফ্রিকোয়েন্সি আছে সেটা আমি দেখতে চাই। সো আউটপুট, এই যে ফুল ওয়েভ রেকটিফাইড আউটপুটটার আমি ফুরিয়ার অ্যানালাইসিস করতে চাই, ঠিক আছে। সো এটার ফুরিয়ার অ্যানালাইসিস যদি আমার করতে হয়, তাহলে প্রথমে আমাকে A0 বাইর করতে হবে। সো আমরা A0 বাইর করার চেষ্টা করি। তো A0 বাইর করতে হলে আমরা জানি A0 ইকুয়ালস টু 1/t 0 থেকে t f of t dt। এখন দেখেন আমি যদি 0 থেকে t পর্যন্ত ইন্টিগ্রেশন করি, এখানে দেখেন আমার t হচ্ছে এই সিগন্যালটার, এই যে দ্বিতীয় সিগন্যালটার টাইম পিরিয়ড। সো 0 থেকে আমার এখানে টিটা কত, যেখানে যতটুকু সময় পর পর আমার সিগন্যালটা রিপিট হচ্ছে। দেখেন আমি যদি এভাবে চিন্তা করি, এই যে একটা পাখির মতো, পাখির শেপ চিন্তা করি। সো এইটুককে আমরা একটা পিরিয়ড ধরে নিতে পারি, কারণ দেখেন এই পাখির শেপটা বারবার হচ্ছে কি হচ্ছে, রিপিট হচ্ছে, তাই না? আবার এখানে গিয়ে রিপিট মানে হচ্ছে। স্যার ওয়েবের হচ্ছে সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালু যেটা আসবে ওইটাতে আমরা মিডল পয়েন্টে ধরে হিসাব করব। হ্যাঁ, লাইক ওয়েভটা কোথায় মিনিমাম কোথায় গিয়ে রিপিট হচ্ছে। সো এইখান থেকে এখানে গিয়ে তারপর দেখেন আর নতুন কিছু নাই, আবার সেম জিনিসটা রিপিট হচ্ছে। তারপর দেখেন নতুন কিছু নাই, আবার সেম জিনিসটা রিপিট হচ্ছে, তাই না? সো এটাকে আমরা একটা পিরিয়ড হিসাবে কনসিডার করতে পারি, 0 to t বলতে পারি, ঠিক আছে। আবার দেখেন ওই ওই শেপটা একটু জটিল হয়ে গেল না? সো আমরা আর একটু সিম্পলার শেপ চিন্তা করতে পারি, যেমন হচ্ছে এই যে এটাকে একটা পিরিয়ড ধরতে পারি না, এই পাহাড়ের মতো জায়গাটা। সো এটাকে যদি একটা পিরিয়ড ধরি, দেখেন এটা আবার রিপিট হচ্ছে, এটা আবার রিপিট হচ্ছে, এটা আবার রিপিট হচ্ছে, তাই না? সো এটাকেই আমার মনে হচ্ছে যে এইটাকে যদি আমি পিরিয়ড ধরি, তাহলে আমার হিসাব নিকাশ অনেক সিম্পল হবে, তাই না? স্যার এখানে তাহলে স্যার আমাদের ওয়েবটা আমাদের হাফ, এখানে আবার V0 এখানে মাঝ থেকে শুরু হয়েছে, তাহলে আমি এখানে পূর্ণটা কিভাবে ধরবো? হ্যাঁ, সেটাই বলতেছি। সো সেটা কিভাবে ধরবো? সো আমি 0 থেকে t পর্যন্ত না গিয়ে আমি যাব হচ্ছে -t/2 থেকে t/2 পর্যন্ত। তাহলেও তো দেখেন একটা একটা t কভার হয় না। t/2 থেকে যদি আপনি -t/2 বিয়োগ দেন, তাহলে কি আসবে? t/2 মাইনাসে মাইনাসে প্লাস t/2, তাহলে 2 লসাগু নিলাম t প্লাস t, তাহলে 2t/2 সমান t আসলো না? সো জি বেসিক্যালি আসলে। আমি যদি -t/2 থেকে t/2 পর্যন্ত যাই, তাহলেও তো একটা টাইম পিরিয়ডই পাচ্ছি, একটা হোল জি টাইম স্যার। পিরিয়ডই পাচ্ছি। সো 0 থেকে t-তে না গিয়ে -t/2 থেকে t/2 পর্যন্ত গেলে কি কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে। সো এখন দেখেন এটাকে আমি কেন সিম্পল বলতেছি, ওই পাখির মতো শেপটা না নিয়ে যদি আমি পাহাড়ের মতো শেপটা নিই, তাহলে আমার ম্যাথ অনেক সিম্পল হয়ে যায়। কারণ দেখেন এই পাহাড়ের মতো শেপটা অ্যাকচুয়ালি ইনপুটেও ছিল, তাই না? জি স্যার। ইনপুটেও ছিল, এবং ইনপুটটা ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা তো আমাকে কোয়েশ্চেনেই বলে দেওয়া আছে, v0 cos ওমেগা ইন t, তাই না? হুম হুম। সো বেসিক্যালি এই -t/2 থেকে t/2 পর্যন্ত এই সময়টাতে আমার এই ইনপুটটা আসলে সরি এই এই অংশটা আসলে ওই v0 cos ওমেগা ইন t এর মতোই। সো আমি জাস্ট এখানে f of t এর জায়গায় এখন কি লিখতে পারবো, যদি আমি -t/2 থেকে t/2 নিই, তাহলে আমি f of t এর জায়গায় সিম্পলি, আমি কালার চেঞ্জ করি নাই। সো 1/t, এখন দেখেন -t/2 থেকে t/2 পর্যন্ত যদি নিই, তাহলে f of t এর জায়গায় আমরা সিম্পলি ওই ইনপুটটাই কপি করে দিতে পারবো, কারণ এইটুক এরিয়াতে আমার আউটপুটটা আসলে ইনপুটের মতোই দেখতে, তাই না? আমি এই সিগন্যালটার
ফুরিয়ে অ্যানালাইসিস করতেছি, তাহলে এখানে এই সিগন্যালটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন এফ অফ টি বসাইতে হবে। কিন্তু আমরা দেখতেছি যে -t/2 থেকে t পর্যন্ত যদি নিই তাহলে এটা বেসিক্যালি ইনপুটের মতোই, তাহলে ইনপুটের জিনিসটা এখানে লিখে দিলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, -t/2 থেকে t/2 পর্যন্ত এই ইনপুটটাই হচ্ছে আউটপুট। এটুক বুঝতে কারো প্রবলেম হয়েছে? প্রবলেম থাকলে বলেন। হ্যাঁ, না? স্যার বুঝতে পারছি। ওকে। সো এখন এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমার ইনিশিয়াল ইনপুট যেটা ছিল, ইনপুটের টাইম পিরিয়ড ছিল কতটুকু? এই যে এতটুকু, এই পুরাটুক, এইখান থেকে নিয়ে এতটুকু। ঠিক আছে, বাট এই টাইম পিরিয়ডের ভিতর দেখেন আমার আউটপুটের টাইম পিরিয়ড হয়ে গেছে 2টা, তাই না? জি সো স্যার, এটা এটা হাফ যদি সাইকেল টি, হাফ সাইকেল। হ্যাঁ, সো এটা যদি t1 হয়, এটার টাইম পিরিয়ড যদি t1 হয়, এটার টাইম পিরিয়ড তো আমরা বলছি t, তাহলে t1 সমান বেসিক্যালি কত, 2t না? মানে আমার আউটপুটের টাইম পিরিয়ড হচ্ছে ইনপুটের টাইম পিরিয়ডের অর্ধেক, মানে t জি ইকুয়ালস স্যার। টু t1/2। সো আমার আউটপুটের টাইম পিরিয়ড ইনপুটের টাইম পিরিয়ডের অর্ধেক। তাহলে আউটপুটের ফ্রিকোয়েন্সি যদি ওমেগা হয়, সেটা ইনপুটের ফ্রিকোয়েন্সির 2 গুণ হবে না? যেহেতু টাইম পিরিয়ড অর্ধেক, তার মানে এটার জি ফ্রিকোয়েন্সি স্যার। 2 গুণ বেশি। তাহলে আমার ইনপুটের ফ্রিকোয়েন্সি আসলে কত, 2 ওমেগা ইন। ঠিক আছে, সরি কি বললাম, আউটপুটের ফ্রিকোয়েন্সি আসলে 2 ওমেগা ইন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের বেসিক্যালি আউটপুটের টাইম পিরিয়ড কত হবে? আমরা জানি আউটপুটের টাইম পিরিয়ড যদি হিসাব করে, আউটপুটের টাইম পিরিয়ড হবে টোয়াইস পাই ওভার আউটপুটের ফ্রিকোয়েন্সি। তাহলে টি ইকুয়ালস টু দেখা যাচ্ছে টোয়াইস পাই, আর আউটপুটের ফ্রিকোয়েন্সিটা আমরা ইনপুটের ফ্রিকোয়েন্সি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এভাবে। আমরা জানি আউটপুটের ফ্রিকোয়েন্সি সমান 2 গুণ ইনপুটের ফ্রিকোয়েন্সি, 2 ইন্টু ওমেগা ইন। ওই ভ্যালুটা ওমেগা এর জায়গায় ভ্যালুটা বসাই দিলাম। তাহলে আমার আউটপুটের টাইম পিরিয়ড আমি যদি হিসাব করি, পাই, এই যে 2 কাটা পাই ডিভাইডেড বাই ওমেগা ইনপুট আসতেছে না? এই পার্টটা কি বুঝতে পারছেন? ওকে, মনে হচ্ছে বুঝতে পারছেন। স্যার আবার আবার বলুন স্যার একটু। এইটুক কি বুঝছেন কিনা যে আমার আউটপুটের টাইম পিরিয়ড আসলে ইনপুটের টাইম পিরিয়ডের অর্ধেক? জি স্যার। তাহলে আউটপুটের ফ্রিকোয়েন্সি ইনপুটের ফ্রিকোয়েন্সির 2 গুণ। জি জি স্যার। স্যার। সো এখন আমি জাস্ট, আমরা জানি যে যে কোনো কিছুর টাইম পিরিয়ড সমান টোয়াইস পাই ডিভাইডেড বাই এটার ফ্রিকোয়েন্সি, কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে, এই ফর্মুলা তো দেখছেন আগে। জি স্যার। আচ্ছা, আমি এখানে মোর স্পেসিফিক হওয়ার জন্য এখানে এটাকে লিখি টি আউটপুট। তাহলে এটাও ফ্রিকোয়েন্সি অফ কি হবে, আউটপুটের ফ্রিকোয়েন্সি হবে টোয়াইস পাই ওভার। বাট এর পরের লাইনে আমি একটা ইন্টারেস্টিং জিনিস করছি, যে এই ওমেগা আউটপুটের মান তো আমরা জানি হচ্ছে 2 ওমেগা ইন, তাই না? ইনপুটের ফ্রিকোয়েন্সির 2 গুণ। আউটপুটের ফ্রিকোয়েন্সিটা ইনপুটের ফ্রিকোয়েন্সির 2 গুণ, ওই মানটা এখানে বসাই দিছি। ওমেগা আউটের জায়গায় 2 ইন্টু ওমেগা ইন লিখছি। ঠিক আছে, ওকে স্যার। সো 2 কাটা গেছে। তাহলে আউটপুটের ফ্রিকোয়েন্সি, সরি আউটপুটের টাইম পিরিয়ড হচ্ছে পাই ডিভাইডেড বাই ওমেগা ইনপুট। ওমেগা ইন। ঠিক আছে, এই যে 2টা চলে গেছে আর কি। যদি ওমেগা আউটটাই থাকতো তাহলে এখানে একটা 2 থাকতো, তো যেহেতু আমি ওমেগা ইনপুট দিয়ে প্রকাশ করতেছি, এই 2টা চলে গেছে, যে কাটাকাটি চলে গেছে। ঠিক আছে, সো টি আউটকে আমরা বেসিক্যালি টি লিখতেছি। সো আউটগুলো কেটে দিই। ওকে, এখন দেখেন টি যদি পাই বাই ওমেগা ইন হয়, তাহলে t/2 কি হবে? টি যদি পাই বাই ওমেগা ইন হয় তাহলে t/2 হবে
π/2 ওমেগা ইন, ঠিক আছে। সো আমরা এই ভ্যালুগুলো এখানে বসাই দিই। সো আমার 1/t, আমরা t এর ভ্যালু দেখছি π/ওমেগা ইন, সো এই ভ্যালুটা এখানে বসাই দিলাম। আর t/2 হচ্ছে π/2 ওমেগা ইন, π/2 ওমেগা n আর এখানে হবে মাইনাস -π/2 π/2 ওমেগা। ওমেগা n v0 cos ওমেগা ইন v0 cos π/, t dt, ঠিক আছে। স্যার ওমেগা n। এই যে এটা কপি করছি জাস্ট, ওকে, কোনো কিছু চেঞ্জ করিনি। একটু দাঁড়ান। ওকে, এখন দেখেন এই v0টা একটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, আর ওমেগা ইনটা উপরে চলে আসবে। v0 ওমেগা ইন নিচে আছে পাই, সো π/2 ওমেগা ইন, এগুলো জাস্ট কপি করতেছি, -π/2 ওমেগা ইন cos ওমেগা ইন t dt। এখন আমরা জানি যে সাইন a ইন্টু টি, এটাকে যদি আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে বলেন তো? সাইন এ টি কে ডি ডিটি করলে কি আসে? তো এটাই হচ্ছে আপনাদের ভাইবা। আপনাদেরকে ভাইবাতে কঠিন কঠিন কোয়েশ্চেন আনসার দিতে হবে না, আপনারা খুব সহজ সহজ ভাইবা আনসার দেন। তো সাইন এ টি কে, হ্যাঁ এটা বলতে না পারলে সিম্পলি বলেন যে ডি ডিটি অফ সাইন টি কে যদি আমি সাইন টি কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসবে? cos t স্যার। cos t। তাহলে এখন এটা চিন্তা করেন, সাইন এ টি কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে প্রথমেই হচ্ছে লিখে দিব, এ বাইরে আসবে, হ্যাঁ। সো এ বাইরে আসবে, ওইটা পরে চিন্তা করি। সো আমরা কমন সেন্স থেকে বুঝতেছি সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস হয়, তাহলে কজ এ টি, ঠিক আছে, লিখে ফেললাম। তারপর দেখেন এখানে সাইনের ভিতর তো টি নাই, তাহলে সাইনের ভিতর টি এর চাইতে বেশি কিছু আছে, তাহলে যেটুক বেশি আছে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সেটা হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে, ডি ডিটি অফ এ টি, ঠিক আছে। তাহলে এর পরের লাইনে হিসাব করেন cos এ টি। এখন দেখেন এই এটা কনস্ট্যান্ট না, এটা এ সামনে একটা জিনিসটা সামনে চলে আসবে, আর তাহলে বাকি কি থাকবে, ডি ডিটি অফ টি। আমরা জানি টি কে টি দ্বারা ডিফারেন্সিয়েট করলে 1 হয়, তাহলে আমার আলটিমেট রেজাল্ট কি আসলো, এ cos এ টি, ঠিক আছে। এটা কি বুঝতে পারছেন সবাই? স্যার স্যার, আমি লাস্টের লাইনটা কি বুঝছি। করলেন? লাস্টের লাইনে এই যে ডি ডিটি অফ টি হচ্ছে 1, তাহলে এটা আপনার ইগনোর করতে পারতেছি, কারণ ইনটু 1 তো আমার ভ্যালু চেঞ্জ করে, কোনো কিছুকে এক ও দিয়ে গুণ জি করলে স্যার, জি ওইটাই হয়। স্যার। সো এই যে ওকে, এটা একটু আমি এদিকে এটা নিয়ে আমি আসছি। ডান পাশে নিয়ে বাম পাশে, এটা হ্যাঁ, আমি বাম পাশে নিয়ে আসলাম cos এটি। ওকে, হ্যাঁ। সো এটা ইনটু আর কি, ইনটু দেওয়াটা একটু কনফিউজিং। ওকে সো এ cos এটি। তো এখন এখন আমার মেইন প্রবলেম কি, আমার মেইন প্রবলেম হচ্ছে cos এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখন দেখেন এ cos এটিকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি সাইন এটি পাবো, তাই না? কারণ সাইন এটিকে ডিফারেন্সিয়েট করে এটা পাওয়া গেছে। সো ডিফারেন্সিয়েট করলে আমি এদিক থেকে এদিকে আসতে পারি, সো ইন্টিগ্রেশন করতে পারলে আমি এদিক থেকে এদিকে যাইতে পারবো না। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে ইনভার্স ফাংশনের মতো। জি সো স্যার, বিপরীতে। হ্যাঁ, বিপরীত ফাংশন। তাহলে আমাকে এখন হিসাব করতে হবে কাকে ডিফারেন্সিয়েট করলে cos এটি আসে। এখন দেখেন আমি যদি ডিডিটি অফ এই জিনিসটা হিসাব করি 1/a sin এটি, তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে প্রথমে আমার 1/a বাইরে চলে আসবে, এটা কনস্ট্যান্ট। আর আমরা জানি একটু আগেই দেখছি
টি অফ সাইন এটি করলে এ কজ এটি আসে, সো এ এ কাটা যাবে, সো আলটিমেট রেজাল্ট কি আসলো কজ এটি। সো দেখা যাচ্ছে কজ এটি 1/a সাইন এটিকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কজ এটি আসে। তার মানে কজ এটিকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে 1/a সাইন এটি আসবে না? জি স্যার। সো ওই সূত্রটা আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করব, যেহেতু ভি জিরো ওমেগা ইন ডিভাইডেড বাই পাই। সো যেহেতু এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে আমি এটা পাইতাম, তার মানে এটাকে ইন্টিগ্রেট করলে এটাই পাবো। ঠিক আছে, এই জিনিসটাই ক্লিয়ার। ওই যে ল্যাপ্লাস আর স্যার ইনভার্স ল্যাপ্লাসের মতো আপনারা তো গত ক্লাসে করছেনই। সো যেহেতু ওকে ডিফারেন্সিয়েট করলে ও পাওয়া যায়, কজ ওমেগা ইন টি পাওয়া যায়, তার মানে ওকে ইন্টিগ্রেট করলে ওকে পাওয়া যাবে না? জি স্যার। আর আমার লিমিটটা এখানে লিখে দিতে হবে, পাই ওভার টু ওমেগা ইন, পাই ওভার টু ওমেগা ইন। মাইনাস পাই ওমেগা সো এইটুক পর্যন্ত ওমেগা। কারো কোনো প্রবলেম থাকলে বলেন, এর পরের হিসাবগুলো মোটামুটি সহজ। আচ্ছা, প্রবলেম নাই। সো এখন দেখেন এটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, তাহলে ওমেগা ইন কাটা যাবে। সো এটা নিয়ে আমার আর টেনশন করতে হচ্ছে না, ভি জিরো ডিভাইডেড বাই পাই লিখলেই হচ্ছে। এখন দেখেন আমি এখানে হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো। সো প্রথমবারে আপার লিমিট বসাবো, তাহলে সাইন ওমেগা ইন এইটুক পর্যন্ত আমার বাধা ধরা, টি এর জায়গায় হচ্ছে পাই ওভার টু ওমেগা ইন বসাইতে হবে। পাই ওভার টু ওমেগা ইন বসাইলাম। আরে কি হলো, সরি, পাই ওভার টু ওমেগা ইন বসাইলাম। এই যে টি এর জায়গায় আপার লিমিট একবার বসাইলাম মাইনাস দিয়ে, তাহলে লোয়ার লিমিট বসাবো সাইন ওমেগা ইন মাইনাস পাই ওভার টু ওমেগা ইন। সো এই পুরা জিনিসটা হচ্ছে সাইনের ভিতর আছে। সো আমি এখানে লিমিটও বসাই দিছি। এটা বুঝতে কারো প্রবলেম হয়েছে? প্রথমে আপার লিমিট বসাইছি, তারপর একটা মাইনাস সাইন দিছি, তারপর লোয়ার লিমিট বসাইছি। ঠিক আছে? স্যার এখানে হচ্ছে সাইন ওমেগা ইন এর মধ্যেও আবার ব্র্যাকেট দিবেন কেন স্যার? এই পুরা জিনিসটাই তো হচ্ছে সাইনের ভিতরে, যে সাইন ওমেগা ইন টি ছিল না, ওমেগা ইন এই টি এর জায়গায় আমি পুরা জিনিসটা বসাইছি, এই জন্য পুরাটাকে একটা ব্র্যাকেট দিছি। ব্র্যাকেটটা মনে হয় শেষ করিনি, এই যে শেষ। ঠিক আছে, যে ওমেগা ইন স্যার ইনটু এটা এই স্যার এই মাইনাস পুরা সাইনের জন্য জিনিসটা হচ্ছে দিচ্ছেন? টি। হ্যাঁ হ্যাঁ, এই মাইনাসটা কেন দিছি? জি স্যার। ও মাইনাস সাইন তো এটা নিচে আছে এখানে। এই যে এই এটা লিমিটটা টি মাইনাস। এর জায়গায় জি স্যার। বসাইছি। স্যার এখানে মাইনাস সাইনের জন্য কি সেকেন্ড ব্র্যাকেটটা দিছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে মাইনাস একটা আসছে তো এই জন্য দেখতে বিটগুটে লাগতেছে, এটা তো বোঝা যাচ্ছে সব। এখানেও অ্যাকচুয়ালি দেওয়া যায়, সমস্যা নেই। এখানে তো আমার প্লাস সাইন আছে, এখানে তো লাগছে না। প্লাস না, ইনটু আছে মাঝখানে। ইনটু হ্যাঁ, সো এটার এখানে কিছু নাই, মানে এখানে পজিটিভ আর কি। পজিটিভ। সো ওকে। এটা বোঝা যাচ্ছিল, বাট এটা বুঝতে একটু কষ্ট হয়, এজন্য একটা ব্র্যাকেট দিলাম। সো এখন দোনোটাতেই ব্র্যাকেট দেওয়া আছে, এখন বুঝতে কষ্ট হচ্ছে? না স্যার। ভি জিরো বাই পাই, তো এখানে দেখেন ওমেগা ইন গেছে গা, তাহলে এখানে সাইন পাই বাই টু থাকবে শুধু, মাইনাস এখানেও ওমেগা ইন চলে যাবে, সাইন অফ মাইনাস পাই বাই টু থাকবে শুধু। ঠিক আছে, তো হ্যাঁ স্যার। ভি জিরো বাই পাই আমরা জানি সাইন মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। তার মানে এই মাইনাসটা আমি বাইরে নিয়ে আসতে পারবো। তাহলে এইখানে দেখেন এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে সাইন পাই বাই টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল সাইন পাই বাই টু। ঠিক আছে, দেন আমার দেখেন সাইন পাই বাই টু মানে বেসিক্যালি সাইন 90 ডিগ্রি। আমরা জানি পাই মানে 180 ডিগ্রি,
পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে পাই বাই 2 রেডিয়ান মানে 90 ডিগ্রি। আর আমরা জানি সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 মানে 2। তাহলে আমার যে এ জিরো এর মান চলে আসলো কত, 2v0 বাই পাই। ঠিক আছে, ওকে। সো আমরা এখন এ এন এর মানটা বের করার চেষ্টা করি। স্যার স্যার শেষে কি বল? স্যার আগেরটা আরেকটু রিপ্লে করেন। হুম, এ জিরো আমরা ওই যে এ জিরো এর মান বাইর করতেছিলাম, যে হিসাব করতে করতে এটা মনে হয় ভুলে গেছি যে আমরা এ জিরো এর মান বের করতেছিলাম। ঠিক আছে, এই হিসাবটা করে এটা আসলো, এ জিরো এর মান হচ্ছে 2v0 বাই পাই। তাহলে এই যে আমার অরিজিনাল ইকুয়েশন যেটা আমি তৈরি স্যার করতে যাচ্ছি, স্যার এখানে আমি এ জিরো, হ্যাঁ। স্যার মানটা বসাইছেন আর একটু বলবেন। হুম হুম, বুঝি ওই নাই। যে শেষের লাইনটা যেটা করছেন। হ্যাঁ, সো এখানে আমি সব সময় এখানে এ জিরো লিখে যাওয়ার দরকার ছিল না, আমি ওটা লিখি নাই আর কি। ওকে, সেটা বুঝছি। বুঝতে পারছেন? সো একদম লাস্টে গিয়ে আবার এ জিরো সমান এটা লিখছি। স্যার লাস্টের লাইনটা আরেকবার বলেন কিভাবে বসাইছেন। এই যে সাইন পাই বাই 2 হচ্ছে 1, আবার স্যার সাইন, এখানে সাইন পাইভট ইনক্লুড আকারে লিখে দিলে সাইন সাইন পাই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, হ্যাঁ, তাহলে পাই বাই 2 কত? পাই বাই 2 আসে 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি এর মান কত? সাইন 90 ডিগ্রি, আচ্ছা, সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, তাহলে এই যে সাইন দুইটা 90 ডিগ্রি 1 1, যোগ করলে কত হয়? 1 যোগ করলে 2 আসবে। এই 2টাই বাইরে লিখছি আর কি। 2। ঠিক ওকে আছে, আচ্ছা। তারপর আমি হচ্ছে নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমরা এ এন বাইর করার চেষ্টা করি। সো এ এন এর জন্য সিম্পল, আমরা জানি যে মাইনাস টি বাই টু থেকে টি বাই টু পর্যন্ত হিসাব করলে আমার জন্য সুবিধা, এটা আমরা আগেই বলছি কেন। সো এফ অফ টি, বাট এ এন বাইর করতে হলে আমার কজ এন ওমেগা টি দিয়ে গুণ দিতে হবে এটাকে, তাই না, ডিটি। সো আমার সিম্পলি এফ অফ টি ডিটি করলে হবে না, এফ অফ টি কজ এন ওমেগা টি ডিটি এটা করতে হবে। ঠিক আছে, আর বাইরে 2/t থাকবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? হোপফুলি নাই। এটা হচ্ছে সূত্র আর না কি। স্যার। ওকে, সো আমরা আগেই দেখছি টি, আমার যেই ওয়েব ফর্মটার ফুরিয়ে অ্যানালাইসিস আমরা করতেছি, তার টাইম পিরিয়ড হচ্ছে পাই ওভার ওমেগা ইন। সো ওই জিনিসটা আমরা আবার এখানে ব্যবহার করব। সো আমার 2, তাহলে পাই ওভার ওমেগা ইন, টি এর জায়গায় এটা বসাইছি। সিমিলারলি এখানে পাই ওভার 2 ওমেগা ইন হবে, এখানে মাইনাস পাই ওভার 2 ওমেগা ইন হবে। এখানে এফ অফ টি আমরা দেখছি মাইনাস টি বাই টু থেকে টি বাই টু, এফ অফ টি হচ্ছে বেসিক্যালি ভি জিরো কস ওমেগা ইন ইন্টু টি, তাই না। মাইনাস টি বাই টু থেকে টি বাই টু পর্যন্ত এটার ইনপুট একদম এক্স্যাক্টলি সেম টু সেম। সো ইনপুটের ইকুয়েশনটা এখানে লিখে দিলে আমার ভুল কিছু হয় না। ঠিক আছে, সো দেন এই যে এফ অফ টি এর মান এটা বসাইলাম, এটা হচ্ছে এফ অফ টি এর মান। আর বাকি কি আছে, যে কজ এন ওমেগা টি ডিটি। ঠিক আছে, এইটুক পর্যন্ত বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, পরের লাইনে কি হবে দেখেন, এই ওমেগা ইনটু উপরে চলে আসবে, এই ভি জিরোটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে। সো এই কাজগুলো একসাথে করে ফেলি, 2 ওমেগা ইন টু ভি জিরো ডিভাইডেড বাই পাই মাইনাস পাই ওভার 2 ওমেগা ইন, পাই ওভার 2 ওমেগা ইন। ওকে, এখন দেখেন এখানের ভিতর কি আছে, কজ ওমেগা ইন টি কজ এন ওমেগা টি। এখন আমরা জানি ওমেগা হচ্ছে আমার সিগন্যালটার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, আর আমরা একটু আগেই দেখছি যে ওমেগা হচ্ছে আসলে 2 × ওমেগা ইন, মানে এটা তো আগের পেজে আমরা করে আসছি, ওমেগা ইকুয়ালস টু 2 × ওমেগা ইন। সো এইখানে আমরা যাতে আমাদের সবগুলা ফ্রিকোয়েন্সি একই টার্ম দিয়ে প্রকাশ হয়, এজন্য ওমেগার জায়গায় 2 ওমেগা ইন লিখে দিতে পারি না, ইন টি। বাট পরের টার্মে আমরা করব কস, যে এন ওমেগার জায়গায় আমরা কি লিখব, 2 ওমেগা ইন
লিখবো আর কি, তাহলে 2n ওমেগা ইন ইন্টু টি এরকম লেখা যায় না? জাস্ট ওমেগার জায়গায় 2 ওমেগা ইন লিখে দিছি। ফলে কি হলো, আমার এখানে একটা ভেরিয়েবল কমে গেল, ওমেগাটা হচ্ছে দূর হয়ে গেল। এটা বুঝতে কারো প্রবলেম হয়েছে? জি না স্যার। ওকে। স্যার হচ্ছে শুরুর হচ্ছে ওমেগা ইন যেটা কমন নিয়ে বাইরে বের করছেন, ওটা একটু আরেকবার বলেন স্যার। হুম, ওমেগা ইন কমন মানে নিয়ে বাইরে বাইর করি নাই তো, এটা এই যে নিচ থেকে আসছে, নিচে ছিল। ও ভি জিরোটা শুধু বাইরে বের হয়েছে। হ্যাঁ, ভি জিরোটা বাইরে আসছে। ওকে স্যার। ওকে, সো এখন আম, আহ, এখন আমরা একটা ইন্টারেস্টিং কাজ করব, সেটা হচ্ছে এখানে এত ওমেগা ইন হাবি যাবে, এটা দেখতে খুব প্যারা লাগতেছে। আমরা হচ্ছে এইভাবে করতে গেলে ম্যাথটা অনেক লম্বা হয়ে যাবে। সো আমরা হচ্ছে ওমেগা ইন টি এই পুরো জিনিসটাকে একটা সিঙ্গেল জিনিস ধরে নিব, সেটা হচ্ছে থেটা ধরে নিব। সো ওমেগা ইন এটা সাইডের হিসাব, এটা অ্যাকচুয়াল হিসাবের সাথে না। সো ওমেগা ইন টিকে আমরা সিম্পলি থেটা ধরে নিব। তাহলে এই ইকুয়েশনে যদি আমি টাইম দিয়ে ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখেন ডি ডিটি অফ ওমেগা ইন ইন্টু টি সমান ডি ডিটি অফ থেটা। তাহলে এখানে আমি টাইম দিয়ে ডিফারেন্সিয়েট করতেছি, ওমেগা ইন হচ্ছে একটা কনস্ট্যান্ট, সো ওমেগা ইন বাইরে চলে আসবে, আর এখানে থাকবে ডি ডিটি অফ টি সমান ডি ডিটি অফ থেটা। আবার আমরা জানি ডি ডিটি অফ টি হচ্ছে জাস্ট ওয়ান, তাহলে ওমেগা ইন সমান ডি থেটা বাই ডিটি। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, ওমেগা ইন ইনটু ডিটি সমান হচ্ছে ডি থেটা। ঠিক আছে? বা আমরা জিনিসটাকে এভাবেও লিখতে পারি যে ডিটি সমান ওয়ান ওভার ওমেগা ইন, জাস্ট ওই পাশে নিয়ে গেছে ওমেগা ইনটাকে, ইনটু ডি থেটা। ঠিক আছে? এই এই কাজটা করলে কারো কোনো আপত্তি আছে? ডিটি কে যদি আমি ওয়ান ওভার ওমেগা ইন ইনটু ডি থিটা লিখি, না স্যার। সো আমি এই কাজটাই করব, যেখানে যেখানে টি আছে সবগুলো ওমেগা ইন ইনটু টি আছে, সেগুলো আমি সব থেটা দিয়ে রিপ্লেস করে দিব। সো তাহলে আমার ম্যাথটা হোপফুলি অনেক সিম্পল হয়ে যাবে। সো এটা করতে হলে আমার এই লিমিটগুলোকেও রিপ্লেস করতে হবে। সো বেসিক্যালি আমার দেখেন, আমার এখানে লিমিটগুলো হচ্ছে আমার এই টি এর মান ছিল, তাই না? এখন আমি টিটাকে সরাই দিচ্ছি, এখানে ভেরিয়েবল হিসাবে ওমেগা ইন ইনটু টি আনতেছি। তার মানে আমার টি এর মানটা এখানে বসায় বসায় আমার থেটা এর মান কত আসছে সেটা হিসাব করতে হবে। সো এখানে সাইড হিসাব করি। সো আমার টি এর মান যদি কত হয়, শর্ট টাইম মেমোরি লস পাই ওভার 2 ওমেগা ইন। সো সো টি এর মান যদি আমার পাই ওভার 2 ওমেগা ইন হয়, তাহলে টি এর মানটা আমি এই ইকুয়েশনে বসাই দিই, ওমেগা ইন ইনটু পাই ওভার 2 ওমেগা ইন ইকুয়ালস টু থেটা। তাহলে এখন দেখেন থেটা সমান কি আসতেছে, So, এখানে এইভাবে সুন্দর করে সাজায় লিখি, ফর টি ইকুয়ালস টু এটা পাই বাই টু বাই থিটা। জাস্ট এই ওমেগা ইন কাটা যাবে, তাহলে থেটা ইকুয়ালস টু কি আসতেছে, পাই বাই 2 আসতেছে না? এটা কি বুঝতে জি পারছেন? স্যার। মানে টি এর মান যখন এটা, তখন থেটা এর মান আসলে পাই বাই 2। তারপর আবার এটাও হিসাব করেন, টি এর মান যখন মাইনাস পাই বাই 2 ওমেগা ইন, তখন আমি ওই ইকুয়েশনে আবার মান বসাই দিই, ওমেগা ইন ইনটু টি ছিল না, তো টি এর জায়গায় আমি মাইনাস পাই বাই 2 ওমেগা ইন বসাই দিছি, ইকুয়ালস টু থেটা বলতেছে। তাহলে ওমেগা ইন কাটা গেছে, তাহলে থেটা কি থাকবে, মাইনাস পাই বাই 2 থাকবে। তাহলে আমি ওমেগা ইন টি সমান থেটা যদি লিখি, এখানে লিমিটগুলোও চেঞ্জ করতে হবে। সো লিমিট এটা আসবে সিম্পলি পাই বাই 2, এটা আসবে মাইনাস পাই বাই 2। ঠিক আছে? সো 2 ওমেগা ইন ভি নট পাই, তাহলে উপরে লিখবো জাস্ট পাই বাই 2, নিচে লিখবো মাইনাস পাই বাই 2। কেন লিখবো আগেই বলছি, কজ ওমেগা ইন টি জায়গায় লিখবো শুধু থেটা, কজ
এখানেও দেখেন ওমেগা ইন টি আছে, তাহলে 2n ইন্টু থেটা, আর এখানে কোনো টি আমি রাখতে পারবো না, সো ডিটিকে ডি থিটা দিয়ে রিপ্লেস করতে হবে। আমরা একটু আগেই দেখছি ডি থেটা সমান হচ্ছে ওমেগা ইন ইন্টু ডিটি, এই যে এটা ডি থেটা সমান ওমেগা ইন ইন্টু ডিটি, তাহলে ডিটি সমান 1 ওভার ওমেগা ইন ইন্টু ডি থেটা, তাহলে ডিটি এর জায়গায় এই মানটা বসাই দেওয়া যায় না? হ্যাঁ স্যার। সো এই মানটা বসাই দিই, 1 ওভার ওমেগা ইন ইন্টু ডি থেটা লেখা যায়। Oops, কি লিখলাম? সো বেসিক্যালি ডিটিটাকে রিপ্লেস করছি হচ্ছে এইটা দিয়ে, ঠিক আছে? এখন দেখেন এইটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসে, তো বাইরে অলরেডি উপরে একটা ওমেগা ইন আছে, নিচে একটা ওমেগা ইন আসবে, তাহলে ওমেগা ইন কাটা যাবে। সো এটার জন্য আলাদা লাইন না লিখে আমি ওমেগা ইনটাকে জাস্ট ভেনিশ করে দিলাম, -π/2 থেকে π/2 cos থেটা cos 2n থেটা ডি থেটা। এখন দেখেন আমার এটা অনেক সুন্দর সুন্দর লাগতেছে, অনেক সিম্পল সিম্পল লাগতেছে, তাই না? যদিও আমি বাঁকা করে লেখাতে এটা স্টিল, সো সোজা করে লেখার চেষ্টা করি। সো -π/2 থেকে π/2 cos থেটা cos 2n থেটা ডি থেটা। সো দেখেন এটা অনেক বেটার না আগের চাইতে? ওই ওমেগা ইন টি টি হাবি যাবে ওইগুলোর চাইতে এটাকে মনে হচ্ছে সহজে ইন্টিগ্রেশন করা যাবে। হ্যাঁ স্যার। ওকে, সো এখন আমরা জানি যে আবার ত্রিকোণমিতি করতে হবে একটু। সো আমরা জানি যে 2 cos a cos b এটা সমান হচ্ছে cos a মাইনাস b প্লাস cos a প্লাস b। এটা তো সবাই জানি নাকি? দেখেন এটা, আচ্ছা এটা না জানলে এটা প্রুফ করি। সো cos a মাইনাস b মানে হচ্ছে cos a cos b প্লাস cos, সরি, প্লাস sin a sin b। সো এটা হচ্ছে এই পুরো জিনিসটা। তারপর আমার এই প্লাস সাইনটা এখানে দিয়ে দিই, প্লাস সাইন, এই যে এই প্লাস সাইনটা এখানে আসছে। তারপর এই cos a প্লাস b সমান আমরা জানি হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এই পুরো জিনিসটার এই পুরো জিনিসটা কাটা যাচ্ছে, তাহলে কি থাকতেছে? 2 cos a cos b থাকতেছে না? সো 2 cos a cos b আর এই পুরো জিনিসটা একই, তাহলে এই পুরো জিনিসটাকে যদি হাফ দিয়ে ভাগ দিই তাহলে তো আমার cos a cos b এর সমান হয়ে যাচ্ছে, তাই না? সো এটা আর একটু ক্লিয়ার করে লিখি, cos a cos b সমান হচ্ছে হাফ cos a মাইনাস b প্লাস cos a প্লাস b। ঠিক আছে, এটা ইউজ করতে পারবো না আমরা? ওকে, সো আমরা এটা ইউজ করি। স্যার এখানে একটা কথা ছিল স্যার। হ্যাঁ, স্যার এখানে প্রথমে cos a মাইনাস b নিছেন আর পরে হচ্ছে cos a প্লাস b নিছেন, তো আমরা তো উল্টাটাও নিতে পারি তাই না স্যার? হুম, উল্টাটাও নিতে পারি, কোনো সমস্যা নেই। মানে cos a প্লাস b প্লাস প্লাস cos cos a a মাইনাস, মাইনাস b, এটা হ্যাঁ এটাও ইকুয়ালি ভ্যালিড, নো প্রবলেম। ওকে স্যার। ওকে, সো এখন এই ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করি,
আমি কি এখানে কোথাও একটা 2 কম লিখছি নাকি? মেবি না। আচ্ছা, আমি আমার খাতায় পুরো দেখি কোনো ভুল হয়ে গেছে নাকি এর মধ্যে। সরি। ও হ্যাঁ, একটা ভুল আমি এই লাইনেই করছি। সেটা হচ্ছে না, এখনো কোনো ভুল করি না, সরি। সো আমার বেসিক্যালি এখানে যদি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয় তাহলে বাইরে হাফ দিয়ে গুণ দিতে হবে। এখানে 4 কিভাবে আসছে? ও আচ্ছা, ও আচ্ছা, নো প্রবলেম। এইটুক পর্যন্ত তো সবাই বুঝছেন নাকি? এটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন? জি না স্যার, ঠিক আছে। ওকে, 2v0 পাই। তাহলে আমি যদি বাইরে একটা হাফ লিখে দিই তাহলে ভিতরে 2 দিতে পারবো না? বাইরে একটা হাফ লিখে দিলে ভিতরে একটা 2 দিয়ে গুণ দিতে পারবো। তাহলে পাই জি স্যার, বাই লেখা 2 যাবে। cos theta cos 2n theta d theta। তাহলে এখানে দেখেন আমার এই হাফটা থাকুক, এটা আসলে ইউজফুল। 2v0/পাই হাফ। এখানে দেখেন মাইনাস পাই/2 পাই/2। এখানে আমরা ওই যে বাম পাশে যে সূত্রটা এইমাত্র প্রুফ করলাম সেটা এখন বসাইতে পারি। সেটা হচ্ছে cos a মাইনাস বি। তাহলে থেটা, এখানে a এর জায়গায় আছে থেটা, b এর জায়গায় আছে 2n থেটা, তাহলে থেটা মাইনাস 2n থেটা, এটা লিখতে পারি না? cos a মাইনাস স্যার, বি। হ্যাঁ। এখানে 2 cos থিটা তারপরে cos 2 থিটা, স্যার এখানে কোনো প্লাস মাইনাস কিছু আছে? না, এটা তো জাস্ট cos থেটা ইন্টু cos 2n থেটা cos ছিল। থিটা ইনটু 2 cos থিটা, ওকে। হ্যাঁ, আমি জাস্ট বাইরে একটা 2 আনছি যাতে সূত্র প্রয়োগ করতে পারি। সো 2 সূত্র তো প্রকারের আমি জন্য আমি আকাশ থেকে এক্সট্রা 2 পেরে আনছি আনতে হাফ পারবো না, দিয়ে। এজন্য আমি ওই পাশে একটা হাফ দিয়ে গুণ দিছি। ঠিক আছে? স্যার, তারপরে কি করছেন স্যার এখানে? তারপরে সূত্রটা বসাচ্ছি, 2 cos a cos b এর সূত্র। ও আচ্ছা, cos a মাইনাস b প্লাস মানে cos, টয়েস এর সূত্র। হ্যাঁ, টোয়াইস 2 cos a cos b এর সূত্র। তাহলে cos a মাইনাস b প্লাস cos a প্লাস b। জি স্যার। ঠিক আছে? এটা সবার ক্লিয়ার? ওকে, হোপফুলি ক্লিয়ার। সো 2v0/পাই ইন্টু হাফ। এখন দেখেন এখানে যদি আমি থেটা কমন নিয়ে নিই, অ্যাকচুয়ালি আমি যদি এইখান থেকে মাইনাস থেটা কমন নিই, মাইনাস থেটা যদি কমন নিই তাহলে এখানে দেখেন 2n মাইনাস 1 আসবে না? আর ভিতরে যদি আমি এটা মাইনাস থেটা দিয়ে গুণ করে দিই, মাইনাস 2n থেটা আর মাইনাসে মাইনাসে প্লাস থেটা, তাহলে এই কাজটা করা যায়। সিমিলারলি এখানে আমরা জাস্ট সিম্পলি থেটাটা কমন নিলেই হচ্ছে। তাহলে থেটা যদি কমন নিয়ে নিই তাহলে ভিতরে থাকতেছে জাস্ট সিম্পলি 2n মাইনাস 1। এটা কে বুঝেন নাই? স্যার, এখানে একটু বুঝতে সমস্যা হচ্ছে। কোনটা? মাইনাস থিটা কমন নিছেন। হুম, মাইনাস থেটাটা আপনি আবার গুণ করে দেন তাহলেই বুঝে যাবেন। সো মাইনাস থেটাটা গুণ করে এই জিনিসটা ফেরত পাইলেই তো হইল, তাই না? সো এখানে আমরা হচ্ছে
এখানে মাইনাস থেটা মাইনাস সঙ্গে থেটা আর টু টু এন গুণ করলে কি হবে? মাইনাস টু এন টু এন থেটা হবে। তাহলে হচ্ছে মাইনাস টু এন থিটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর মাইনাস থেটা আর মাইনাস মাইনাস টু এন ওয়ান গুণ থিটা। করলে কি হবে? আর মাইনাস থেটা মাইনাস টু এন আসবে হচ্ছিল প্লাসের প্লাস থেটা। মাইনাসে প্লাস হ্যাঁ। আসবে। আর টু এন থিটা স্কয়ার, হ্যাঁ, তা- টু এন। দাঁড়ান দাঁড়ান, আমি আরেকটু ক্লিয়ার কালারে করি। সো মাইনাস থেটা আর টু এন গুণ করলে কত আসবে? স্যার এখানে আসবে হচ্ছিল ছিল মাইনাস টু এন থিটা। হ্যাঁ, সো এটা বাদ, এটা গেছে গা। এবার মাইনাস থেটা আর মাইনাস আচ্ছা, ওয়ান গুণ করবেন। মাইনাস থেটা মাইনাস ওয়ান হচ্ছিল প্লাসের থিটা। প্লাস থেটা। তো এখন দেখেন এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস না? জাস্ট ঘুরাই লিখলেই হইল। ঘুরাই লিখলে হবে। এই যে থেটাটা যদি আমি আগে জি লিখি স্যার। পরে হ্যাঁ লিখি, হ্যাঁ, কোনো এটাই। একই জিনিস না? সো বেসিক্যালি এটা হ্যাঁ, আর এটা একই জিনিস, এটা আর এটা একই জিনিস, আর এটা আর এটাও একই জিনিস, আর এটা আর এটা তো এক্স্যাক্টলি একই। তাহলে এই জিনিসটাকে এই জিনিসটা লেখা যায় না? জি স্যার। পেজটা বুঝতে কষ্ট হয় হঠাৎ করে। ওকে, নো প্রবলেম। সো এখন এখন দেখেন আমরা জানি কজ এর ভিতর মাইনাস থাকলে সেটা সিম্পলি ভ্যানিশ হয়ে যায়। সো আমরা পরের লাইনে কি লিখতে পারি? 2v0/π½ মাইনাস π/2 থেকে π/2। সো এই মাইনাসটা জাস্ট ভ্যানিশ হয়ে যায়। সো কজ 2n-1 ইন্টু থেটা লেখা যায়, প্লাস কজ, এটা প্লাস ছিল, সামহাও মুছে গেছে, এই যে এখানে মাঝখানে প্লাস, 2n+1 ইন্টু থেটা। ঠিক আছে, এটা জাস্ট এখানে এই মাইনাসটা ভেনিশ করে দিছে, আর কোনো চেঞ্জই করিনি। এটুক তো বুঝছেন সবাই? দেন এখন আমার জাস্ট সিম্পলি ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা এই ইন্টিগ্রেশনটা আগেও একবার করছি, এখন তাই আর ইলাবোরেটলি করব না, ডাইরেক্ট লিখে দিব হাফ। সো এই টার্মটাকে যদি আমি থেটার সাপেক্ষে ইন্টিগ্রেট করি, তাহলে বেসিক্যালি হবে হচ্ছে 1/2n-1। এই যে এই কনস্ট্যান্ট টার্মটা বাইরে 1 ওভার দিয়ে বাইর হয়ে আসবে, আর কজের জায়গায় সাইন হবে 2n-1 ইন্টু থেটা। এটা কারো বুঝতে কষ্ট হয়েছে? কনস্ট্যান্ট টার্মটা বাইরে উল্টায় যাবে, আর কজের জায়গায় সাইন হবে ইন্টিগ্রেশন করার পর। সিমিলারলি এখানে কি হবে? 1/2n+1 সাইন 2n+1 ইন্টু থেটা। ঠিক আছে, আর আমার লিমিট হচ্ছে -π/2 থেকে π/2। এটা এই লাইন বুঝতে কারো কষ্ট হয়েছে কিনা? স্যার একটু আরেকবার রিপিট করবেন। রিপিট করা যাবে না, কি বুঝেন নাই বলেন? স্যার এখানে স্যার এখানে বলছেন স্যার প্রথমে একটু বুঝছি, তারপরে কমা দিছেন অন বাই টু বাই মাইনাস ইন্টিগ্রেশনটা ওয়ান। করে ফেলছি। সো আমরা জানি যে একটু আগে আমরা দেখলাম যে cos at এই জিনিসটাকে যদি আমি ইন্টিগ্রেট করি টাইমের সাপেক্ষে, তাহলে 1/a sin at আসে। জি স্যার। সো এই ফর্মুলাটাই ইউজ করছি জাস্ট। সো আমি দেখেন এই cos 2n-1 ইন্টু থেটাকে ইন্টিগ্রেট করতেছি, ও তাহলে আচ্ছা আচ্ছা। ইন্টিগ্রেশন করার পর এই যে কনস্ট্যান্ট ডিভাইডেশন টার্মটা করছেন। 1/2n-1 সাইন কজের তারপর জায়গায় হলো সাইন হইল সাইন। sin 2n-1 ইন্টু থেটা। সিমিলারলি এখানে sin 2n+1 ইন্টু থেটা। ওকে। ও cos সাইন হ্যাঁ। ঠিক আছে, সবাই বুঝছেন? জি স্যার। পরেরটাও তাই করছেন। হুম। আর লিমিট লিমিট যে ছিল -π/2 থেকে π/2, সেটাও বাইরে লিখে দিলাম। জি স্যার। এখন দেখেন, এখন একটু ঝামেলা হয়ে গেল। এখন আমাকে হচ্ছে অ্যাকচুয়ালি একটা টেবল বানাইতে হবে এটা ফার্দার অ্যানালাইসিস করার জন্য। সো টেবলটা হচ্ছে এরকম।
দেখেন আমি n এর মান বসাবো, n এর জন্য 2n মাইনাস 1 কত সেটা হিসাব করব, আর 2n প্লাস 1 কত হিসাব করব। আর দেখেন আমি এই পুরো জিনিসটাকে বলতেছি প্রথম টার্ম, ঠিক আছে, প্রথম টার্ম, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্ম, আর এটা হচ্ছে আমার সেকেন্ড টার্ম। তো আমি এই পুরা টার্মটা, সো ফার্স্ট টার্ম কীরকম আসে দেখব, সেকেন্ড টার্ম কীরকম আসে দেখব, ঠিক আছে। সো এন এর মান প্রথমে আমরা কি বসাবো, ওই যে আমরা আগেই দেখছি ফুরিয়ার সিরিজ n ইকুয়ালস টু 1 থেকে শুরু হয়, তাহলে n এর মান 1 থেকে শুরু করব, তাই না? সো n এর মান যদি 1 হয় তাহলে 2 ইন্টু 1 মাইনাস 1 কত হবে? 2 থেকে 1 গেলে কত? স্যার 1। এন থাকে শুধু। না না, n এর মান 1 বসাই দিলে 2n মাইনাস 1 এর ভিতরে এন এর মান এক বসালে 2 আর অন থাকবে শুধু। হ্যাঁ, হ্যাঁ, তারপর এখানে n এর মান 1 বসাই দিলে এখানে এন এর মান বসা দিলে 2 ইন্টু 3 1 আসবে, প্লাস 3 আসবে স্যার। 3 আসবে, এক্স্যাক্টলি। সো এখন দেখেন n এর মান যদি 1 হয় তাহলে এখানে আসতেছে সাইন থেটা, তাই না? এই যে 2n মাইনাস 1 এর মান হচ্ছে 1, তাহলে n এর মান 1 হইলে এখানে আসতেছে সাইন থেটা, জি তাই না? স্যার। আর এখানে আসতেছে সাইন 3 থেটা, জি এই যে স্যার। 2n প্লাস 1 ইন্টু থেটা, তাহলে সাইন থেটা আর সাইন 3 থেটা। এখন দেখেন থেটা এর মান কত, পাই বাই 2 আর মাইনাস পাই বাই 2, ঠিক আছে। সো আমরা হচ্ছে মাইনাস পাই বাই 2টাকে ইগনোর করি, জাস্ট পাই বাই 2টা দেখি। সো পাই বাই 2, সাইন পাই বাই 2, তাহলে সাইন 1 ইন্টু পাই বাই 2 প্লাস সাইন 3 ইন্টু পাই বাই 2। এখন দেখেন আমার ফার্স্ট টার্ম কি আসতেছে, আচ্ছা এটা দেখেন সাইন পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এটা হচ্ছে আমার কোয়াড্রেন্ট হিসাব আর কি। সাইন পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি এর মান আমরা কত জানি, প্লাস 1 না? সাইন 90 ডিগ্রি হচ্ছে প্লাস 1। আর সাইন 3 পাই বাই 2 কোথায় আসবে? এই যে একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, তিনটা 90 ডিগ্রি, সো সাইন 3 বাই 2 আসবে এইখানে, এবং সাইন 3 পাই বাই 2 এর মান হবে কত, মাইনাস 1। সো আপনারা ক্যালকুলেটরেও দেখতে পারেন, সাইন 90 ডিগ্রি আসবে হচ্ছে, সাইন 90 ডিগ্রি আসবে হচ্ছে 1, আর সাইন 270 ডিগ্রি আসবে মাইনাস 1, তাই না? এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? তাহলে আমার এখানে এই টেবলে দেখেন সাইন 2n মাইনাস 1 থেটা, এটা কি হচ্ছে, এটা সিম্পলি প্লাস হচ্ছে, এটার সাইন আসবে প্লাস, এটা সাইন 1 ইন্টু থেটা, আর এটা যেহেতু 3 ইন্টু থেটা 270 ডিগ্রিতে গেছে, তাহলে এই জায়গায় আসবে মাইনাস 1। তাহলে বেসিক্যালি এখানে 1 ওভার 2n মাইনাস 1 আসবে, এখানে 1 ওভার 2n প্লাস 1 আসবে, ঠিক আছে। কে বুঝেন নাই? ওকে, সবাই বুঝছে মনে হচ্ছে। দেন n এর মান আমরা 2 বসাই, n এর মান 2 বসাইলে এখানে 2 দুগুণ 4, 4 থেকে 1 গেলে 3, n এর মান 2 বসাইলে 2 দুগুণ 4, 4 এর সাথে 1 যোগ করলে 5। তাহলে দেখেন এখানে প্রথমবারে আমার 2n মাইনাস 1 এর ক্ষেত্রে এই ফার্স্ট টার্মটা হচ্ছে মাইনাস, কারণ এটা 3 বার গেছে, আর 5 বার যাওয়া মানে একবার যাওয়ার মতো, প্রতি 4 বার গেলে আবার আমি কোয়াড্রেন্টে সেম জায়গায় ফেরত আসি, 4 বার যাওয়ার পরে আবার সেম জায়গায় ফেরত আসি, তাহলে আর এক ঘর গেলে আমি এক ঘরই গেলাম, সো এটা আসবে প্লাস এখন। সো এখন হচ্ছে এই টার্মটা প্লাস হয়ে যাবে, আর এই টার্মটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে n এর মান যদি 3 করি,
n এর মান যদি 3 বসাই, আরে n এর মান 3 বসাইলে এখানে 3 দুগুণ 6, 6 থেকে 1 গেলে 5, আর 3 দুগুণ 6, 6 এর সাথে 1 যোগ করলে 7। তো 5 বার যাওয়া মানে বেসিক্যালি 1 বার যাওয়া, 7 বার যাওয়া মানে বেসিক্যালি 3 বার যাওয়া। তাহলে আবার এই উপরের প্লাস মাইনাস প্যাটার্নটা ফেরত আসবে। সো বেসিক্যালি আমি যদি n এর ভ্যালু বিজোড় নিই তাহলে এইদিকে প্লাস মাইনাস আসতেছে, আর n এর ভ্যালু যদি জোড় নিই এদিকে মাইনাস প্লাস আসতেছে। বুঝতে পারছেন এই প্যাটার্নটা? হোপফুলি বুঝতে পারছেন। আর এটা এত সো এখন যদি আমরা এখানে মান বসায় দেওয়ার চেষ্টা করি, সো বেসিক্যালি আমরা দেখতেছি দুই রকম কেসে দুই রকম ঘটনা হইতে পারে। যদি ইফ n is even, সরি ফার্স্টে অডটা আসি। সো ইফ n is odd তাহলে এই জিনিসটা প্লাস হয়, এই জিনিসটা মাইনাস হয়। তাহলে আমার ইফ n is odd 2v0 by pi into half, তাহলে এই জিনিসটা প্লাস, তাহলে 1 over 2n minus 1। আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, মাইনাস পাই বাই টুটাকে ইগনোর করি। সো মাইনাস পাই বাই টুকে আমি 0 যদি বানাই দিই তাহলে আমরা দেখছি কি মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু পর্যন্ত ইন্টিগ্রেশন করা যেই কথা, 0 থেকে পাই বাই টু পর্যন্ত দুইবার ইন্টিগ্রেশন করা একই কথা। তাহলে বাইরে একটা 2 দিতে হবে, ঠিক আছে? তাহলে এই যে 2 2 কাটা, তাহলে এই 2টা আমরা ইগনোর করতে পারি, এই 2টা ইগনোর করতে পারি। আর এখানে এই মাইনাস পাই বাই টু না লিখে সিম্পলি 0 লিখতে পারি, তাহলে আমার হিসাব সিম্পল হয়ে গেল। সো এখন আমরা দেখছি যদি n অড হয় তাহলে এই ফার্স্ট টার্মটা হচ্ছে প্লাস হয় আর এটা নেগেটিভ হয়। তাহলে 1 ওভার 2n মাইনাস 1 প্লাস 1 ওভার 2n প্লাস 1, এখানে যে এই পুরো জিনিসটা মাইনাস আসবে। সো এখানে আমরা মাইনাস 1 লিখতে পারি। সো আরেকটা লাইন না বাড়ায় আমরা করতে পারি কি, এই মাইনাসটা এখানেই লিখে দিতে পারি। সো এখন ইকুয়ালস টু 2v0 বাই পাই, তাহলে এই দুইটা কমন নিলে আমরা জানি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে 4 মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে 4n স্কোয়ার মাইনাস 1। আর এখানে 2n প্লাস 1 মাইনাস 2n প্লাস 1, 2n 2n কাটা যাবে, উপরে শুধু 2 আসবে। তাহলে এখানে আসলো 4v0 বাই পাই 1 ওভার 4n স্কোয়ার মাইনাস 1। তারপর n যদি অড না হয়ে ইভেন হয়, আমরা দেখছি জাস্ট আমার এখানে এই সাইনগুলা পাল্টাবে। সো ইফ n is even, তাহলে আমার এই পুরো জিনিসটা ইকুয়ালস টু হচ্ছে এরকম 2v0 পাই পাই, এটা তো একই আছে। তারপরে এখানে এখন এই প্রথম টার্মটা মাইনাস 1 আসবে, মাইনাস 1 ডিভাইডেড বাই 2n মাইনাস 1, আর দ্বিতীয় টার্মটা প্লাস আসবে উল্টা। জাস্ট এখানে এটা 1 আসছিল, এটা মাইনাস 1 আসছিল, এখানে জাস্ট উল্টাটা হবে মাইনাস 1 প্লাস 1 2n প্লাস 1। তাহলে নিচে লসাগুটা একই থাকবে 2v0 বাই পাই 4n স্কোয়ার মাইনাস 1। বাট এখানে দেখেন 2n মাইনাস 1 বাদ গেলে মাইনাস 2n মাইনাস 1 প্লাস 2n মাইনাস 1। তাহলে এই যে 2n 2n কাটা গেল, এখনো জাস্ট এখানে মাইনাস 1 একটা মাইনাস 2 আসলো, তাহলে ইকুয়াল টু 2v0 বাই পাই উপরে মাইনাস 2 নিচে 4n স্কোয়ার মাইনাস 1।
তাহলে বেসিক্যালি এখানে জায়গা কম, 2টা বাইরে নিয়ে গেলে 4v0/পাই আর এখানে থাকতেছে -1/4n² - 1। দেখেন এই দুইটা এক্স্যাক্টলি সিমিলার, n ইভেন হইলে যা n অড হইলেও তা, শুধুমাত্র এখানে একটা প্লাস আর মাইনাসের ডিফারেন্স, তাই না? জাস্ট এইখানে একটা মাইনাস আসতেছে n ইভেন হইলে, আর এখানে একটা প্লাস আসতেছে। তো আমরা জানি যে cos n পাই, এখানে যদি আপনি cos n এর মান 1 বসান তাহলে cos 1 পাই আসে, cos পাই এটা হচ্ছে 1। আর n এর মান যদি 2 বসান মানে cos 2 পাই বসান, 360 ডিগ্রি বসান, সরি n এর মান 1 বসাইলে cos পাই হচ্ছে -1, আর cos n এর মান 2 বসাইলে cos 2 পাই cos 360 ডিগ্রি হচ্ছে +1, আর n এর মান 3 বসাইলেও জিনিসটা রিপিট হবে, cos 3 পাই মানে হচ্ছে -1, আর n এর মান 4 বসাইলে cos 4 পাই জিনিসটা হবে +1। তাহলে এই বিহেভিয়ারটা আমরা ইউজ করতে পারি, আমরা সিম্পলি বলতে পারি যে আমার an equals to 4v0/পাই, উপরে যেহেতু একবার n এর মান পজিটিভ হইলে উপরে, n এর মান অড হইলে উপরে আসতেছে +1, আর n এর মান ইভেন হইলে উপরে আসতেছে -1, তাহলে উপরের জিনিসটাকে আমি cos n পাই দিয়ে রিপ্লেস করতে পারি, আর নিচে আসছে 4n² - 1। ঠিক আছে, এটাই হচ্ছে আমার an। সো আমরা এখন পর্যন্ত কি কি পাইছি সেটা লিস্ট ডাউন করে ফেলি। a0 পাইছিলাম হচ্ছে 2v0/পাই, আর an পাইলাম 4v0/পাই cos n পাই 4n² - 1। এটুক পর্যন্ত কি সবাই বুঝছেন? আচ্ছা, মানুষজন মনে হয় বুঝতেছে না, কিন্তু সমস্যা হচ্ছে না বুঝলে আবার বলতেছেও না, এটা তো আসলে আমার কিছু করার নেই। আচ্ছা, যাই হোক, সো আমরা স্যার বিশেষ হচ্ছে স্যার ম্যাথ অনেক লম্বা হয়ে যায়, মাথায় ধরতে মানে ধরে রাখতে কষ্ট হয়ে যায় আসলে। এত লম্বা ম্যাথ আমরা কেমনে করবো? কেমনে করবো মানে এটা তো সবাই করে, ফুরিয়ার অ্যানালাইসিস তো সবাই করে, সবাইকেই করতে পারতে হবে এটা। জি স্যার। সো বেসিক্যালি আমাদের এখানে তো আমরা জাস্ট ফুরিয়ে অ্যানালাইসিসটা দেখতেছি কিভাবে ফুরিয়ে অ্যানালাইসিস করব। সো আমরা এখানে যে ইন্টিগ্রেশন যে হিসাব নিকাশগুলো করতেছি, এরকম সিমিলার হিসাব নিকাশ আমাকে অসংখ্যবার মানে রিয়েল লাইফে করতে হবে। সো এই হিসাব নিকাশগুলো যদি আমরা না বুঝি ওকে। তাহলে তো সমস্যা। জি স্যার। ওকে, সো আমরা a0 আর an বাইর করছি, এখন বাকি আছে শুধু bn। এখন bn বাইর করার জন্য আমরা এত লম্বা ম্যাথ আসলে করার দরকারই নাই, কারণ দেখেন আমরা আগেই বলছিলাম যে ইভেন আর অড ওয়েভ ফর্মের উপর ডিপেন্ড করে আমরা an bn এর হিসাব অনেক কমায় আনতে পারি। সো দেখেন আমরা যে v in cos ওমেগা in t যেটা হিসাব করতেছি, বা আমরা যার ফুরিয়ে ট্রান্সফর্ম করতেছি, সে দেখতে কিরকম, সে হচ্ছে এরকম টাইপের। সো বেসিক্যালি আমার দেখেন এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি জিনিসটা রিফ্লেক্ট করি, এক্স অ্যাক্সিসে জিনিসটা দেখতে যেরকম, সরি এই পাশে বাম পাশে জিনিসটা, সরি এটা হচ্ছে ডান পাশ, তো ডান পাশে জিনিসটা দেখতে যেরকম বাম পাশে দেখতে জিনিসটা একই রকম, মানে মনে হচ্ছে যেন আমি যদি ডান পাশটা ভাঁজ করে বাম পাশে নিয়ে যাই তাহলে একই জিনিস পাওয়া যাবে। সো এই ধরনের ওয়েভ ফর্মগুলোকে বলা হচ্ছে ইভেন ওয়েভ ফর্ম, এবং আমরা জানি ইভেন ওয়েভ ফর্মের ক্ষেত্রে বিএন এর মান সবসময় 0 হয়। কারণ ইভেন ওয়েভ ফর্মে আমার সাইন আমার সাইন হচ্ছে বেসিক্যালি একটা অড ওয়েভ ফর্ম। সো বিএন হচ্ছে সাইনের সাথে রিলেটেড, যেহেতু এটা আমার অরিজিনাল ওয়েভ ফর্মটা যার ফুরিয়ে অ্যানালাইসিস আমরা করতেছি, সে যেহেতু অড, তাহলে ওর শুধুমাত্র অড কম্পোনেন্ট মানে এনটাই থাকবে, ইভেন কম্পোনেন্টটা বা সরি যে ইভেন কম্পোনেন্টটাই শুধু থাকবে, আর অড কম্পোনেন্টটা মানে সাইন কম্পোনেন্টটা 0 হয়ে যাবে। সো বিএন এর মান 0, এটা আমরা আগে থেকেই বুঝতেছি।
ঠিক আছে, এটা হিসাব করে বোঝার দরকার নেই। সো তাহলে আমরা কমপ্লিট পুরো পিকচারটা পেয়ে গেছি। সো আমার a0 এর মান এটা, an এর মান এটা, আর bn এর মান একটু আগেই দেখলাম হচ্ছে bn হচ্ছে 0। তাহলে আমার কমপ্লিট ফুরিয়ার অ্যানালাইসিস কি হলো? ফুরিয়ার অ্যানালাইসিস করে আমি f অফ t সমান কি পেলাম? a0 এর জায়গায় পাইছি 2v0 বাই পাই প্লাস n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, an এর জায়গায় পাইছি হচ্ছে 4v0 বাই পাই cos n পাই 4n স্কোয়ার মাইনাস 1, এটা n এর জায়গায় এটা পাইছি। আমরা জানি সূত্রের পর একটা cos n ওমেগা t আছে, সো এটাও লিখলাম। প্লাস আমরা জানি সূত্রে bn sin n ওমেগা t আছে, বাট আমরা একটু আগে দেখলাম bn সমান 0, যেহেতু এটা ইভেন ওয়েভফর্ম তাহলে এটার কোনো অড কম্পোনেন্ট থাকতে পারবে না, এই অড কম্পোনেন্টটা 0। তাহলে এই পুরো জিনিসটা আমরা ইগনোর করতে পারি, এটা আর লাগবে না। ঠিক আছে, তাহলে আমি এই যে আমার ফুল ওয়েভ রেকটিফাইড সিগন্যাল যেটা ছিল সেটার ফুরিয়ে ট্রান্সফর্ম করলে আমার এই জিনিসটা আসে। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা মোটামুটি শেষ করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি সিমিলার একটা কাজ আপনাদেরকে অ্যাসাইনমেন্টে অবশ্যই দিব, মানে সিমিলার একটা ফুরিয়ে সিরিজ এক্সপানশন আপনাদেরকেও করতে হবে অ্যাসাইনমেন্ট হিসাবে। ঠিক আছে, পারবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাহমুদ চৌধুরী আপনি বলেন, পারবেন নাকি? স্যার সে মনে হয় কোথায় যেন গেছে নাকি। আচ্ছা, আপনি পারবেন। সো বেসিক্যালি আপনাকে একটা সিগন্যাল দিব, ওইখানে আপনি ওই যে আমরা ইনিশিয়ালি যে সূত্রগুলো দেখছিলাম এই তিনটা সূত্র দিয়ে a0, an এবং bn এর মান বের করবেন। a0, an এবং bn এর মান বের করার পরে f অফ t লেখা তো একদম সহজ, বুঝতে পারছেন? এই কাজটা করতে পারবেন না যে কোনো সিগন্যালের জন্য। আউটপুট সিগন্যালটা দেখতে দেখতে যদি এরকম হয়, ফর এক্সাম্পল আমি কি ধরনের দিতে পারি দেখাই দিই। সো বেসিক্যালি আপনাকে একটা স্কোয়ার ওয়েভ দিতে পারি, অথবা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ দিতে পারি, অথবা ধরেন স্কোয়ার ওয়েভটা এরকমও হইতে পারে। সো আবার আমরা হচ্ছে এরকমও দিতে পারি। সো আমরা ফুল ওয়েভ রেকটিফাইড করছি, তাহলে হাফ ওয়েভ রেকটিফাইডটা আপনারা করতে পারেন। সো বেসিক্যালি এরকম যে কোনো একটা পিরিয়ডিক সিগন্যাল দিলে আপনি এখন ফুরিয়ার অ্যানালাইসিস করার চেষ্টা করতে পারবেন না, ফুরিয়ার সিরিজ বের করার চেষ্টা করতে পারবেন না। স্যার অঙ্ক যেটা করাইছেন এটা খাতায় করতে হবে, করার পরে যদি মানে যদি ক্লিয়ারলি থাকে হুম প্রথম দিক দিয়ে যে আপনি সিগন্যাল গুলো যেভাবে বসাইছেন হুম বুঝতে পারছি। এখন ম্যাথ গুলো পুরোপুরি খাতায় তোলার পরে হুম আমি কনফার্ম হইতে পারবো। ওকে। সো আই হোপ যে করতে পারবেন, এটা হাতি ঘোড়ার জটিল কিছু না, জাস্ট আমাকে কতগুলো ইন্টিগ্রেশন করতে হয় আর কি। ঠিক আছে, ওকে। ওকে। আর আর ফুরিয়ার অ্যানালাইসিস এত কষ্ট করে কেন করতেছি, এটার মাহাত্ম্য কি, এটা বুঝতে হলে আমাদের গত ক্লাসটা একটু রিভিউ করতে হবে আর কি।